আবু সাইদ না থাকলেও তার রক্ত রাজপথে লিখে গেছে জেগে ওঠার গল্প। বুলেটের ক্ষত মিশে গেলেও তার স্মৃতি জাগিয়ে রেখেছে সহযোদ্ধাদের। ডিসিতে নতুন দল নিবন্ধনে প্রাথমিক বাছাই শেষ। এনসিপি সহ 144 দলের উত্তীর্ণ হয়নি কেউ। তথ্য ঘাটতি মেটাতে পর্যায়ক্রমে ইসির চিঠি। মিটফোর্ডের সামনে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। অবৈধ ভাঙাড়ি ব্যবসার ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে ছিল নিজস্ব বাহিনী, চালানো হতো তাণ্ডব। লালমনিরহাটের আদিতমারি রাষ্ট্রায়ণ প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ। বাদ পড়েছেন প্রকৃত ভূমিহীনরা, ঘর পেয়েছেন কিছু বিত্তশালী। বিশিষ্ট শিল্পপতি HRC গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরী আর নেই। ব্যবসায়ী, কূটনৈতিক ও রাজনৈতিক মহলে শোকের ছায়া। যুদ্ধের মাঝে ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ। কিয়েভে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত ট্রাম্পের সাধুবাদ পশ্চিমা বিশ্বের। এবং T20 সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোতে খেলার শুরু সন্ধ্যা 7:30টায়, জয়ের প্রত্যাশা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সাথে রয়েছি আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। গত বছরের 16 জুলাই কোটা বিরোধী আন্দোলনের রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হয়। তাই এই দিনটিকে সরকার জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে। সেই সঙ্গে দিবসটি উপলক্ষে বুধবার রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণাও দেওয়া হয়। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শহীদদের মাগফিরাত কামনায় বুধবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। আবু সাইদ শুধু একটি নাম নয়, একটি প্রতীক, একটি ইতিহাস। 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ তিনি। তার প্রতিবাদের কণ্ঠ থামিয়ে দেওয়া হয় বুলেটে, ঝাঁঝরা করা হয় তার বুক। আর তার মৃত্যুতেই প্রতিবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো দেশে। জন্ম হয় নতুন এক ইতিহাসের। সহযোদ্ধাদের কণ্ঠে উঠে এসেছে সেই দিনের সেই বিভীষিকার কথা। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই সেই ঐতিহাসিক জায়গা, যেখানে গত বছরের 16 জুলাই ছাত্র আন্দোলনে অংশ নেয়া আবু সাইদকে গুলি করা হয়। 28 বছরের যুবক, যার শরীর ঝাঁঝরা হয়েছিল ক্ষমতার বুলেটে। যে গুলি তাকে থামাতে চেয়েছিল, সেই গুলি ছড়িয়ে দেয় জ্বলে উঠা শপথের আগুন। ক্যাম্পাসের দেয়াল ভেঙে ছাত্র বিপ্লব ছড়িয়ে পড়ে রাজপথে, নগর থেকে গ্রামে। বছর ঘুরে বুলেটের ক্ষত মিশে গেছে, তবে স্মৃতি জাগিয়ে রেখেছে সহযোদ্ধাদের। তারা বলছেন আবু সাইদ নেই, কিন্তু তার রক্ত রাজপথে লিখে গেছে জেগে উঠার গল্প। বারবার যখন আবু সাইদ আমাদেরকে সবাই ডেকে সামনে নিয়ে আসতেছিল, তো ও খুবই বেশি সামনে চলে আসতেছিল। পুলিশ এই দিক থেকে আমাদেরকে টিয়ারশেল গ্যাস, পাথর সবকিছু নিক্ষেপ করতেছিল। তো পুলিশ যখন বারবার করে এগুলো করতেছিল, আমি তখন আবু সাইদকে ডিভাইডে পার হয়ে যখন সে একেবারে সামনে চলে আসছে, তখন আবু সাইদকে বলি যে বেশি আগে যাস না, তবে গুলি করবে। যেই শুটটা হয়েছিল তখন শুটটা লাগলো হচ্ছে আমার গায়ের মধ্যে, তবে একটু পর আবার সাইদ ভাইয়ের ইম্প্যাক্টটা হয়তো পড়ে যায় আমার হাত থেকে। পড়ে যাওয়ার পর সাইদ ভাই আবার উঠে আমাকে জড়ায় ধরার চেষ্টা করে, বলার চেষ্টা করতেছিল যে ভাই আমাকে বাঁচা, কিন্তু তার আসলে রক্তটা গলা বা এত দূর পর্যন্ত উঠে আসছে যে তার মুখ থেকে তার কথাটা বের হইতে পারতেছে। সেই প্রথম স্ফুলিঙ্গ আন্দোলন কিন্তু একদম সাধারণ একটি আন্দোলন থেকে কিন্তু গণ অভ্যুত্থান থেকে দিকে এগিয়ে যায় কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। ক্যাম্পাস থেকে হাসপাতাল, তখন উত্তাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। মৃত্যুর খবর ছড়িয়েছে দেশ বিদেশে, কিন্তু রাষ্ট্রীয় লুকোচুরিতে ক্ষুব্ধ হন শিক্ষকরা। 3টা 5-এ আবু সাইদের ডেথ সার্টিফিকেট লেখা হচ্ছে, অথচ তার মরদেহ হাসপাতাল থেকে পেতে আমাদের অপেক্ষা করতে হয়েছে 9 ঘন্টা। গুলি করে মেরে ফেলেছে, শহীদ হয়েছে আবু সাইদ। এই শহীদ আবু সাইদ যেন জীবিত আবু সাইদের চেয়ে আরো অনেক শক্তিশালী হয়ে দেখা দিয়েছিল তাৎক্ষণিকভাবে। ইতিহাস হয়ে থাকা আবু সাইদের এই ঘটনার পুনরাবৃত্তি চান না উপাচার্য। আজ যে প্রতিবাদী ভাষা তার দুই হাত প্রসারিত করে বুক উৎসর্গ, এটা আজীবন পৃথিবীতে ইতিহাসে একটা ইতিহাস হয়ে থাকবে। এই ইতিহাস আমার মনে হয় আর যাতে কখনো না ঘটে, এই ধরনের ঘটনা কেউ কাঙ্ক্ষিত না। বৈষম্য অন্যায়ের বিরুদ্ধে আবু সাইদের আত্মদান আজও তরুণ প্রজন্মকে লড়াইয়ের সাহস যোগায়। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।
জুলাই শহীদ দিবস আজ। রংপুরে শহীদ আবু সাইদ স্মরণে আয়োজন করা হয়েছে দিনব্যাপী শোক অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ময়নুল হুদা এবং জামাল বাদশা। ময়নুল, আবু সাইদের স্মরণে কি কি আয়োজন করা হয়েছে সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। জি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ আবু সাইদের বাসায়, এটি পীরগঞ্জে। আজকের এই দিনে শহীদ আবু সাইদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন এবং তাকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু কবর জিয়ারত, পরিবারের সঙ্গে মত বিনিময়, মাদ্রাসায় কোরআন খতমের ব্যবস্থা বা মসজিদের বাদ জোহর দোয়া মাহফিলের ব্যবস্থা, ইতিম গরিবদের খাবারের ব্যবস্থা। সকাল 9টায় জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের বাসায় প্রশাসনের পক্ষ থেকে তার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠীদের পক্ষ থেকে এখানে সকালেই তার কবর জিয়ারত করা হয়েছে এবং সকাল থেকেই কিন্তু এখানে আপনার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে এসে কবর জিয়ারত করেছেন এবং আজকের আবু সাইদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু সকাল থেকেই বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সেই উপলক্ষেই ইতিম বাচ্চাদের খাবারের ব্যবস্থা এবং বাদ জোহর মসজিদে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে এবং এই ছিল আবু সাইদের বাসা থেকে আমার কাছে সর্বশেষ। আজ 16 জুলাই, আজকের এই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ এই রংপুর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে পুলিশের গুলিতে শহীদ হয় এবং তারপরেই কিন্তু সারা বাংলাদেশে যে 2024 সালের জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটি গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়ে। আজকে সেই 16 জুলাইয়ের 1 বছর পূর্তি এবং শহীদ আবু সাইদেরও কিন্তু 1 বছর মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে এবং আজকের এই দিনটিকে ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নানা আয়োজন করেছে এবং আজকে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের চত্বরত শহীদ আবু সাইদ গেটের সামনেই কিন্তু তার স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হবে। এর আগে কিন্তু সকাল 7টা থেকে শহীদ আবু সাইদের গ্রামের বাড়ি পীরগঞ্জে কিন্তু বিভিন্ন উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কবর জিয়ারত করেছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই আলোচনা সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা সহ 4 জন উপদেষ্টা কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। যদি একটু জানাতে চাই যে গত বছর এই আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছে এবং বিশেষ করে এই আবু সাইদ গেটের ওখানেই কিন্তু এই জুলাইয়ের 16 তারিখে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়, শহীদ হয় এবং শহীদ হওয়ার পরেই কিন্তু সারা দেশে যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে গণ অভ্যুত্থানের রূপ নিয়ে বিগত সরকারের স্বৈরাচারী শেখ হাসিনার কিন্তু পতন এই আন্দোলনের মাধ্যমেই ঘটে। শহীদ আবু সাইদ গেটের সামনে কিন্তু আপনারা ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আজকে সকাল থেকেই নানা ধরনের কর্মসূচি পালন করছে, লাল ব্যাজ ধারণ করে তারা কিন্তু র্যালি করছে, জুলাই শহীদ দিবস উপলক্ষে বিশেষ শোক র্যালি করছে এবং আরেকটি বিষয় হচ্ছে এই আলোচনা সভার পরবর্তীতে কিন্তু নানা ধরনের কর্মসূচি কিন্তু এই দিবসটিকে ঘিরে তারা পালন করবে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে যদি বলতে চাই যে শহীদ আবু সাইদ এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যেটিকে বলা হয়, অর্থাৎ এই 24-এর স্বাধীনতা হিসেবে যেটিকে ধরা হয়, সে আবু সাইদ কিন্তু সেই 24-এর
স্বাধীনতার মহানায়ক হিসেবেও কিন্তু অনেকে আখ্যায়িত করে থাকেন। এবং শহীদ আবু সাইদ স্মরণে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিশেষ কর্মসূচি পালন করছে আজকের এই দিনে। এবং কিছুক্ষণ পরে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দপ্তরের উপদেষ্টারা উপস্থিত থাকবেন এবং জুলাই শহীদ স্মরণে এবং শহীদ আবু সাইদ স্মরণে কিন্তু আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ জামাল বাদশা আপনাকে। রংপুর থেকে আবু সাইদ স্মরণে তার শোক অনুষ্ঠানের বিস্তারিত নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মইনুল ও জামাল বাদশা। ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করার এনসিপি সহ 144 দলের কেউই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। ঘাটতি থাকা কাগজপত্র ইসিতে জমা দিতে 15 দিন সময় বেঁধে দিয়েছে ইসি। মঙ্গলবার নির্বাচন কমিশন গণমাধ্যমকে এ তথ্য জানায়। প্রথম ধাপে 62টি দলকে চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে অন্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে 15 দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে তা পূরণ করতে পারবে দলগুলো। এর আগে গত 20 এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে। তবে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল আবেদন করলে 22 জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত 144টি দল আবেদন করে। বিএনপিকে জনগণ লাল কার্ড দেখিয়েছে জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, কে কাকে লাল কার্ড দেখাবে তার সিদ্ধান্ত নেবে জনগণ। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নতুন ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। বলেন, যদি তাদের কারণে নির্বাচন ব্যাহত হয় তাহলে এর দায়ও ষড়যন্ত্রকারীদেরই নিতে হবে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শীর্ষ নেতৃবৃন্দের নামে অপ্রীতিকর বক্তব্য প্রদানের প্রতিবাদে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ঢাকাস্থ সেনবাগ ফোরাম। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এনসিপির নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে বলেন, যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারাই ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে। কি চাচ্ছেন, কেন করছেন, কি আপনাদের উদ্দেশ্য? তাহলে যে কথা আপনি বলেছেন মুজিববাদ চাঁদাবাদের পাহারাদার আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায়। এর আগে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পরিষদ জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালনের জন্য ভেন্যু পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। এইটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না। আর যারা বলে পুনর্বাসন করে, ঝালকাঠির ঘটনা পত্রিকায় দেখলাম, কিছুক্ষণ আগে পড়ে এসেছি, ওখানে লেখা আছে কারা পুনর্বাসন করে আর কারা করে না। তবে সব ষড়যন্ত্র নস্যাৎ করে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে যাচ্ছেন এনসিপি নেতারা। এ নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় এনসিপি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জাবিরুল ইসলাম। জাবিরুল, এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। জি, আপনি জানেন যে বিচার এবং সংবিধান সংস্কার সহ দেশ গড়ার লক্ষ্যে এনসিপির এই যে জুলাই পদযাত্রা, এই পদযাত্রার 16তম দিন। আজ 16তম দিনে ঢাকা বিভাগের প্রথম জেলা গোপালগঞ্জ। এই গোপালগঞ্জ জেলায় আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তাদের বেলা 11টার দিকে এই গোপালগঞ্জে আসার কথা রয়েছে। তারা গোপালগঞ্জ শহরে প্রবেশ করে একটি স্থান থেকে এখন পর্যন্ত যে কথাটাই স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি, বিসিক ব্রিজের ওই স্থান থেকে, বিসিক ব্রিজ সংলগ্ন স্থান থেকে তারা পদযাত্রা শুরু করবে এবং পদযাত্রাটি শহরের যে পৌর পার্ক রয়েছে, এই পৌর পার্ক মুক্ত মঞ্চ পর্যন্ত এসে সেখানে একটি সংক্ষিপ্ত সভা করবেন তারা। এই সভাটি শেষ করে তারপরে গোপালগঞ্জ থেকে চলে যাবে। এই ঘটনা, তাদের এই আগমন ঘিরে নেওয়া হয়েছে কঠিন নিরাপত্তা ব্যবস্থা।
তাদের এই জুলাই এই আগমন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সকালে একটি জিনিস জানিয়ে রাখতে চাই যে 9টা 20 মিনিটের দিকে সদর উপজেলার উলপুর বাজার এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার একটা ঘটনা ঘটিয়েছে এবং যেটি জানা যাচ্ছে যে ওখানে যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন তারাই পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন। তারা গতকাল রাতে বরিশালে অবস্থান করেছেন এনসিপির যে নেতারা, তারা সেই বরিশাল থেকে আজ সকালবেলা রওনা হয়ে গোপালগঞ্জে এসে 11টায় পদযাত্রা করার কথা রয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। ধন্যবাদ জাবেরুল আপনাকে। এনসিপির জুলাই পদযাত্রার বিস্তারিত নিয়ে গোপালগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জাবেরুল ইসলাম। চাঁদার জন্য না, মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয় অবৈধ ভাঙারি ব্যবসার ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে। হত্যাকারী আর নিহত সোহাগ ছিলেন একই সিন্ডিকেটের সদস্য। অবৈধ ভাঙারি ব্যবসার পরিচালনার জন্য তাদের ছিল নিজস্ব বাহিনী। সে বাহিনী সদস্যদের নিয়ে সোহাগ নিজেও তাণ্ডব চালাতো মিটফোর্ড এলাকায়। দেশ টিভির অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর আরও তথ্য। MA আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাসেল সালাউদ্দিন। শুধু হত্যা নয়, হত্যার পর নিহত সোহাগের লাশের উপর যেন তাণ্ডব নৃত্য হত্যাকারীদের। তবে দেশ টিভির হাতে আসা সিসি ফুটেজ বলছে ঠিক কিছুদিন আগে এই নরপিচাসদের নিয়েই এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পিটিয়েছে নিহত সোহাগ। তাহলে চাঁদার জন্যই কি এ হত্যাকাণ্ড, নাকি এর পিছনে রয়েছে ভয়ঙ্কর কোনো গল্প? অনুসন্ধানে মিটফোর্ড এলাকায় ভাঙাড়ির গলিতে দেশ টিভি টিম। যে দোকানে সদল বলে হামলা চালায় নিহত সোহাগ, সেখানে কথা বলতেই এড়িয়ে আসে সিন্ডিকেট প্রসঙ্গ। মনে করেন এখানে বসা ছিল ক্যাশে, তার চেয়ার দিয়ে আঘাত করা হয়। কে? সোহাগ। এই যে সোহাগ মারা গেছে? হ্যাঁ, সে। সোহাগ কি এখানে কোনো ক্ষমতাবান কেউ ছিল? ক্ষমতাবান কি? এটা হলো তাদের সিন্ডিকেটের ব্যবসা, মানে মাল কিনতো। ভাঙারি, তার মধ্যে আবার কিসের সিন্ডিকেট? উত্তর খুঁজতে ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করি আমরা। ভয়ঙ্কর এ সিন্ডিকেট সম্পর্কে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় কেউ। অধিকাংশরাই বলছে ভাঙারি ব্যবসার আড়ালে বৈদ্যুতিক তার সহ অবৈধ মালামাল কেনা বেচায় সোহাগদের এ সিন্ডিকেট। যেমন সোহাগ মারা গেল, ওটা মূলত ওগুলো সরকারি মাল, যেটা আপনার কারেন্টের তার, যেটা আমরা অ্যালুমিনিয়ামের তার বলি, এটা সরকারি মাল। ওই মাল নিয়ে আর কি দেখা যায় বিজনেস হইতো, সিন্ডিকেট ছিল। মানে বুঝি নেন ওই তার নিয়ে কি হইতো? ওই তার নিয়ে ব্যবসা হইতো। ওগুলো একটা গোপন ব্যবসা। বিদ্যুতের যে তার, দোকানের বাইরে সোহাগের ছিল আলাদা একটি অফিস ঘর, যেখানে নিয়মিত আসা যাওয়াও ছিল সোহাগকে হত্যায় জড়িতদের। আশপাশের ব্যবসায়ীরা বলছেন হত্যায় অংশ নেয়া এ সহযোগীদের নিয়েই গড়ে তোলা সিন্ডিকেটের নিয়ন্ত্রণ হতো এই অফিস থেকে, চাঁদা নয়। তারা বলছেন সিন্ডিকেটের নিয়ন্ত্রণ আর ব্যবসার ভাগ বাটোয়ারাই হতে পারে এ হত্যার কারণ। একসাথে শুনছি, আমরা দেখছি বলতে একসাথে আছি। দেখছি তো অনেক লোকে আইতো যাইতো, আর যে ব্যবসা যারা মারছে এরও মনে করেন লোকজন লিয়া 20-30 জন লোক লিয়ে আসা যাওয়া করতো। এনে ঘটনা হলো ব্যবসায়িক দ্বন্দ্ব, এখানে তো চাঁদাবাজির কিছু আসতে পারে না। অবশ্য প্রাথমিক তদন্তে পুলিশও এটির সত্যতা পেয়েছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সম্ভব।
দেশ টিভির হাতে আসে গ্রেপ্তার আসামিদের এক ভিডিও, যেখানে কোনো এক ধর্ষণের ঘটনাও হত্যার পেছনের কারণ বলছে তারা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। জুলাই বিপ্লব ঘিরে গত বছরের 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল সহ 8 জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর আদালতে এই মামলার শুনানি হবে। সকালে এই মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম সহ 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 2 জুলাই আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউটর। গত বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান 6 ছাত্র। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। প্রসিকিউটর জানায়, নৃশংস এই ঘটনার সময় একজন জীবিত ছিলেন। জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত ভূমিহীনরা বাদ পড়েছেন আর ঘর পেয়েছেন জমি ও দোকান থাকা কিছু বিত্তশালী। আর অনিয়মের বিষয়ে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সহকর্মী জামাল বাদশার রিপোর্ট। লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পুরান ভেলাবাড়ি ও কামারপাড়ায় 2024-25 অর্থ বছরে আশ্রয়ণ প্রকল্পের আওতায় 52টি আধা পাকা ঘর নির্মাণ করা হয়। পুরনো ব্যারাক ভেঙে নতুন করে নির্মাণ করা এসব ঘর বরাদ্দ দেওয়ার কথা ছিল আগের ব্যারাকবাসী ও প্রকৃত ভূমিহীনদের মধ্যে। কিন্তু অভিযোগ রয়েছে, তালিকায় নাম উঠেছে এমন কয়েকজনের যাদের রয়েছে জমি, পাকা ঘর, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। একসময় ব্যারাকে থাকলেও এখন অনেকেই হয়েছেন বিত্তশালী। তালিকাভুক্ত ফজর আলী, আজহার আলী ও হোসেন আলীর পরিবারে রয়েছে বাজারে দোকান, বাড়ি, জমিজমা, এমনকি একজনের ছেলেও থাকেন বিদেশে। আমাদের মতন গরিব লোক ঘর না পাই, আমরা পথে পথে কান্দাকাটি করি, আর ওরা আমাদেরকে দেখিয়ে কয় যে আমরা ঘর নিছি, টাকা দিয়ে ঘর নিছি, 1 লাখ টাকা করে এসিলেন্সারে দিছি। আমি ভূমিহীন দেখে আমি ঘরের আবেদন করা হয়েছে, উনি এসিলেন, আমার ঘর দেয় নাই, বারবার ঘুরে আসছে। অন্যদিকে ব্যারাকে বহু বছর ধরে বসবাসকারী প্রকৃত ভূমিহীন অনেকেই এই বরাদ্দ থেকে বাদ পড়েছেন। এ ঘটনায় 7 জন ব্যারাকবাসী লিখিত অভিযোগ জমা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। একই এলাকায় অনেক ভূমিহীন থাকলেও তালিকায় নাম আসেনি বলে অভিযোগ তাদের। আমি তো টাকা দিই নাই, আমি তো কাম করিয়ে খাই, আমি টাকা করে দিয়ে দেব। দরখাস্ত পাঠাইছি, আমাকে কিন্তু ঘর দেওয়া হয় নাই। যারা ঘর পায় নাই তারা খুব অসহায়, তাদের 1 শতক জমিও নাই। আর যারা অবশ্যই 3 ঘর 4 ঘর পাইছে, তাদের বিশাল সয় সম্পদ আছে। ঘর ভাঙার পরে আমি অন্যের বাড়িতে আসি, এখনো আমি ঘর পাই নাই। তালিকায় বিত্তশালীদের নাম থাকা ও প্রকৃত ভূমিহীনদের বাদ পড়ার অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসীও। টাকার বিনিময়ে ঘর দেয়া হলো না প্রকৃতভাবে ঘর দেওয়া হলো, বিষয়টাকে তদন্ত করা হোক। মূলত বিষয় হচ্ছে যে যারা প্রকৃত ভূমিহীন তারাই যেন ঘরটি পায়। আর তৎকালীন কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের বিষয়ে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরকম যদি কোনো অভিযোগ স্পেসিফিক থাকে তাহলে আমার মনে হয় এসিল্যান্ড বা তহসিলদারের বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে তাহলে লিখিত আকারে দিলে আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার আছেন, এডিসি রেভিনিউ স্যার আছেন, তাদের কাছে দিতে হবে, আমাদের কাছে দিতে হবে। আমরা তদন্ত সাপেক্ষে যদি এগুলো কোনো প্রমাণিত হয় অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট। চলে গেলেন বিশিষ্ট শিল্পপতি HRC গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি। দেশের প্রথিতযশা ব্যবসায়ী ও সমাজসেবক সাঈদ হোসেন চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের ব্যবসায়ী, কূটনৈতিক ও রাজনৈতিক মহলে। আরও জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দেশবরেণ্য ব্যবসায়ী ও বিশিষ্ট শিল্পপতি খ্যাতনামা HRC গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন গুলশানের ইউনাইটেড হাসপাতালে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ভাষা সৈনিক, সমাজসেবক ও কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেদায়েত হোসেন চৌধুরীর ছেলে সাইদ হোসেন চৌধুরী। তিনি কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরীর বড় ভাই। তার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচআরসি গ্রুপ দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে তুলে ধরেছে। সাইদ হোসেন চৌধুরীর নেতৃত্বে শুধু চা শিল্পই নয়, দেশের পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন ও কৃষি খাতেও আসে কাঙ্ক্ষিত সাফল্য। তার অকাল প্রয়াণে অভিভাবক শূন্য হয়ে পড়েছে হাজার হাজার কর্মী। অসাধারণ মানবিক গুণের অধিকারী ছিলেন। আমাদের সবাইকে, স্টাফদেরকে পরিবারের সদস্য মনে করতেন। যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে আমরা আমাদের স্যারের কাছে যেতে পারতাম। আমরা স্যারকে আজকে হারায়ে আমরা অভিভাবক শূন্য হলাম। বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক ভূমিকা রেখেছে, এটা আমাদের অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তার ছিল বিশেষ খ্যাতি। স্পেনে বাংলাদেশের সাবেক অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শিল্পোদ্যোক্তা হলেও সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সাইদ হোসেন চৌধুরীর স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। হি ইজ এ ভেরি গুড ম্যান, আ সেলফ মেড ম্যান। এইচআরসি গ্রুপের যে বিরাট যে ব্যবসা সে গড়ে তুলেছে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়। তার শ্রম, তার বুদ্ধি, তার ব্যবসায়িক বিবেচনায় আজকে এই জায়গায় পৌঁছেছে। উনি খুব ক্লিয়ার হেডেড, যা করতেন, যে সিদ্ধান্তগুলো চিন্তাভাবনা করতেন, সিদ্ধান্ত নিলে সেটাই ধরে রাখার চেষ্টা করতেন। তিলে তিলে গড়া কারণ বাজারের অফিসে তাকে এক মুহূর্ত দেখতে ভিড় করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় ছোট ভাই সাবের হোসেন চৌধুরী ও পরিবারের উপস্থিতিতে তার জন্য দোয়া করা হয়। বর্ণিল কর্মজীবনে শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা ও দারিদ্র বিমোচনে কাজ করায় সাইদ হোসেন চৌধুরী প্রশংসা পেয়েছেন ব্যবসায়ী, কূটনীতিক ও রাজনৈতিক মহলেও। সাইদ হোসেন চৌধুরীর বিদায় বেলায় প্রকৃতি ছিল অশ্রুসিক্ত। সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের পর তাকে শেষবারের মতো নেওয়া হয় পরিবাগের পৈতৃক ভিটায়। বুধবার বাদাসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কীর্তিমান সাইদ হোসেন চৌধুরীর মরদেহ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।